নমস্কার, আমি সম্বরণ। আজকে আপনাদের যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা রাজনৈতিক না, কিন্তু আপনারা অনেকে ভাববেন যে আমি রাজনৈতিক কথা বলছি। আমি রাজনৈতিক কথা বলছি না, আমি ভবিষ্যতের কথা বলছি। কি হতে চলেছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গ কেন্দ্র করে সারা ভারতবর্ষের ভবিষ্যৎ। আপনারা দেখছেন যে কিছুদিন আগে ক্যানিং এ এই জাভেদ মুন্সি যে এই জঙ্গি ধরা পড়েছে ক্যানিং এ, সেই ক্যানিং এ জাভেদ মুন্সি ধরার পেছনে কাশ্মীরি পুলিশ এসে ধরেছে। কিছুদিন আগে আসাম এসটিএফ থেকে এসে আমাদের মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরেছে। তো পশ্চিমবঙ্গেতে এই ধরনের মারাত্মক মারাত্মক লেভেলের জঙ্গিরা আজকে তারা নাম ভাঙিয়ে বসে আছে। এরা যে কতটা সাংঘাতিক আপনাদের কল্পনার বাইরে। এরা বিস্ফোরণ করতে জানে। এরা রীতিমতো পাকিস্তানের আল কায়দার হেড অফিসে গিয়ে তারা ট্রেনিং প্রাপ্ত এবং স্লিপার সেল তৈরি করতে তারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যুব সমাজকে উদ্বুদ্ধ করছে। এই খবরটা আমরা পাচ্ছি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে অলরেডি আপনারা জানেন যে জাভেদ মুন্সি ধরার পরে যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে ক্যানিংয়ে, মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমনকি শুধু জাভেদ মুন্সি না, জাভেদ মুন্সির মতো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গিরা যারা বাংলাদেশের জেলে বন্ধ ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনিশ সরকার, এবং ইউনিশ সরকার ছেড়ে দেওয়ার পরে তারা ব্যাপকভাবে ভারত বিরোধিতা করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশ করছে। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার প্রায় 4,500 কিলোমিটারের বর্ডার, সেখানে পশ্চিমবঙ্গের সাথে প্রায় 2,000-2,500 কিলোমিটারের মধ্যে বর্ডার আছে। আসাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয় আছে। সেই সব দিকে অতটা প্রবলেম নেই, সেই সব দিকে মারাত্মক রকমের স্ট্রিক্ট বিএসএফ। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার আপনারা জানেন 72টা চেকপোস্টে জমি দেয়নি। আজকে বিএসএফ কে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে জমি পাওয়ার জন্য, জমি চাওয়ার জন্য। ভাবতে পেরেছেন, একটা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বলছেন আমাদের জমি দিন, আমরা ফেন্সিং নিতে পারছি না। এই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। তার মধ্যে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান শাসক এবং শাসকের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বর্তমানে কলকাতার মেয়র, যেই মেয়র নেতাজি সুভাষচন্দ্র ছিল, সেই সিটে বসে, এমনকি তিনি একসময় আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী ছিলেন, সেই ফিরাদ হাকিম বলছে, ভাবুন, যে সংবিধানের শপথ নিয়ে একজন মন্ত্রী হয়েছে, সেই ফিরাদ হাকিম বলছে একসময় বলেছিল কলকাতা নাকি মিনি পাকিস্তান কোন সাংবাদিককে। তারপরে বলছে যারা মুসলিম ধর্ম গ্রহণ করেননি তারা নাকি অভাগা, তাদেরকে মুসলিম ধর্মে আমন্ত্রণ করুন যাতে মুসলিম ধর্মে তারা যোগ দেয়। এবং ভেরি রিসেন্ট উনি বলেছেন যে আমরা আজকে 33% আছি, আমরা 51% হতে চলেছি। এই যে কথা বলা, এই বলাটার পেছনে কিন্তু তাদের মুখে তারা সেকুলার উদার মনোভাবাপন্ন মানুষ হিসাবে তাদের নিজেকে দেখাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে এরা কিন্তু সবসময় মানে ইসলামের যে সারা ভারতবর্ষ দখল করার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে একজন অংশীদার। আজকে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক ফিরাদ হাকিমকে সরাতে পারবে না। আজকে ফিরাদ হাকিম যেই ধরনের কথাবার্তা বলেছে, মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে সাসপেন্ড করা উচিত, কিন্তু মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ফিরাদ হাকিমকে সাসপেন্ড করা। তার একটাই কারণ, কলকাতা যদি মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি হয়, কলকাতার মুখ্যমন্ত্রী কিন্তু ফিরাদ হাকিম। প্রথম কথা, উনি একজন মেয়র, তারপরে আরবান ডেভেলপমেন্টের একসময় উনি মন্ত্রী ছিলেন। সেই সময় তিনি যা রকম ইনকাম করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে এই সময়, আপনারা জানেন হয়তো। আজকে কলকাতা পৌরসভা, যেখানে G+3 বিল্ডিং করতে গেলে 10 ফুট ছাদ দিতে হয়, সেখানে 2 ফুট ছাদে বিভিন্ন রকম বিল্ডিং হচ্ছে। যেইখানে 3 তলা বিল্ডিং করা যায়, সেখানে 10 তলা মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে। এই ফিরাদ হাকিম যেই ধরনের কথা বলেছে, এবং মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ফিরাদ হাকিমের উপর অ্যাকশন নেওয়া। যতই অভিষেক ব্যানার্জি ফিরাদ হাকিমের এগেনস্টে কথা বলুক, অভিষেক ব্যানার্জি কিন্তু চায় ফিরাদ হাকিমের এগেনস্টে কথা বলতে। ফিরাদ হাকিমের বারবারন্ত অভিষেক ব্যানার্জি পছন্দ করছে না, কিন্তু মমতা ব্যানার্জি ভালো মতো জানেন যে অভিষেক ব্যানার্জি ফিরাদ হাকিমের সাথে পারবে না। আপনাদের চলে আসতে হবে 2009 সালে উপনির্বাচনে তাপস পাল যখন প্রার্থী হয়েছিল,
তখন ফিরহাদ হাকিম গিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে লোক নিয়ে গিয়ে ইট মেরেছিল, লোকে বলে ইট মেরেছিল, কিন্তু ইট মানেনি, ওখানে গিয়ে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার পর আপনারা ভেবে দেখুন 2011 সালে ফিরহাদ হাকিম টিকিট পায় এবং জিতে মন্ত্রিত্ব পায়। আজকে যদি আমার বাড়িতে কেউ ইট মারে, আমি কি তাকে কোনোদিন ক্ষমা করব? তার মানে আপনাদের বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের যতই মহান নেত্রী মমতা ব্যানার্জি হোক, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের সামলানোর মতো ক্ষমতা এখন মমতা ব্যানার্জির মধ্যে নেই। একজন হিন্দু নেতাকে মমতা ব্যানার্জি অনেক কথাই বলতে পারে, কিন্তু মুসলিম নেতাকে মমতা ব্যানার্জি বলতে পারে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী দুদিন আগে কি বলেছে, হুমায়ুন কবির কি বলছে যে 30% হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কিছু করতে পেরেছে? করতে পারেনি। দেখুন, ভোটের রাজনীতি করে দুধেল গাইদেরকে সান্ত্বনা দিয়ে দুধেল গাই করে ভোট জেতা যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের কিন্তু একটা কথা চিন্তা করতে হবে যে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি। এই কিছু যে মার্ডার হচ্ছে, এই যে মার্ডারগুলো হচ্ছে, তৃণমূল কংগ্রেস কি মারছে? একজন মহিলা, হিন্দু মহিলার উপর ফতেয়া জারি করা হয়েছে, আপনারা দেখছেন। কিন্তু এই যে সাংঘাতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের উপর তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তারা আজকে সুকৌশলে রোহিঙ্গা মুসলমানদের এখানে ঢুকাচ্ছে। বাংলাদেশের কি হলো আমাদের দেখার দরকার নেই, আমাদের নিজের জায়গা কি হচ্ছে সেটা আমাদের দেখার ব্যবস্থা আছে। বাংলাদেশের আরাকান আর্মি কি বোম মারলো, আরাকান আর্মি বোম মারলো কি, বাংলাদেশের কি হলো আমাদের জানার দরকার নেই। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়, কলকাতা পুলিশ পাচ্ছে না জঙ্গিদের ধরতে, কলকাতা পুলিশ জঙ্গিদের ধরতে পারছে না। কলকাতা পুলিশ বাইরে থেকে, আসাম পুলিশ এলে, বাইরে থেকে কাশ্মীরি পুলিশ এলে, তখন কলকাতা পুলিশ তখন হেল্প করছে। কারণ এই তোষণ, আপনারা বলতে পারেন আমি বিজেপির হয়ে কথা বলছি, আমি কোনো বিজেপির হয়ে কথা বলছি না, আমি সর্ব হিন্দুদের হয়ে কথা বলছি। সে তৃণমূলের হিন্দু হোক, সিপিএম এর হিন্দু হোক, বিজেপির হিন্দু হোক, এবং সব হিন্দুদের হয়ে কথা বলছি। জাতীয়তাবাদী মুসলিম হলে আমাদের কোনো প্রবলেম নেই। দেখুন, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, তাদের কি পরিস্থিতি আপনারা লক্ষ্য করুন। একটা ভালো ইউনিভার্সিটি নেই, ভালো একটা হসপিটাল নেই। আর আজকে আমাদের পশ্চিমবঙ্গে যারা মুসলিম আছে, যারা স্বাধীনচেতা অবস্থায় জীবনযাপন করছেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, এই ফিরহাদ হাকিম যেই কথা বলছে এটা কিন্তু সম্প্রীতির ক্ষেত্রে বড় কথা না। আজকে উদার মনস্ক যেসব মানুষগুলো আছে, যারা সেকুলারিজমের মানে ভণ্ড সেকুলারিজমের কথা বলে, তাদেরকে বলছে বাংলাদেশে উদার মানসিকতার অনেক মানুষ ছিল, তাদের কিন্তু ছাড়েনি ওখানের জেহাদি গোষ্ঠী, জামাত তাদের ছাড়েনি। আর এই ধরনের জামাতি কার্যকলাপ অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ, দিনাজপুর বলুন, দক্ষিণ 24 পরগনা, মালদা বলুন, শুরু হয়ে গেছে। এই যে মারাত্মক রকমের জেহাদ শুরু হয়ে গেছে, এই জেহাদের বাইরে কিন্তু আপনি আমি কেউ বাদ যাব না। আজকে আমি বামপন্থী করি বলে আমাকে কিন্তু ওই জেহাদিরা ছাড়বে না। আমাদের একটাই দোষ, আমরা হিন্দু মানে কাফের, সেই জিনিসটা কিন্তু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের ভবিষ্যৎ কি হবে, আপনারা আগামী দিন কি ভাববেন, এই ভাবনাটা কিন্তু আপনাদের। শুনুন, পাগলও নিজের ভালো বোঝে। আজকে যদি হিন্দু বাঙালিরা নিজেদের ভালো না বোঝে, সামনের দিন কিন্তু সমূহ বিপদ। তাই কে শুভেন্দু অধিকারী, কে দিলীপ ঘোষ, কে বিমান বসু, কে অধীর রঞ্জন চৌধুরী, আমাদের জানার দরকার নেই। অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগে বলেছে সেকুলার, একজন বড় সড়ো সেকুলারের ভান্ডাবাজি করত। সে বলেছে মুর্শিদাবাদ আগামী দিন বাংলাদেশিরা ডিমান্ড করবে। তাই আর কিছু বললাম না, বুদ্ধিমান হলে বুঝে যাবেন। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।